সবাইকে স্বাগতম। সনাতনী বিতর্ক মফস্বলের বিতর্কের একটা অন্যতম জনপ্রিয় মাধ্যম এবং সাধারণত স্কুল পর্যায়ে যে বিতর্ক প্রতিযোগিতাগুলো হয় তাই এই মাধ্যমে হয়ে থাকে। তো আজকে আমরা এই সনাতনী বিতর্ক নিয়ে আলোচনা করব, বিশেষ করে প্রথম বক্তার কাজগুলো কি হয় সেই বিষয়টি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমার পরিচয়, আমি হচ্ছি সুলতান রহমিন আকাশ, সৌদন কুচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এবং বিতার্কিক সলিমুল্লাহ মুসলিম হল ডিবেটিং ক্লাব এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। তো সনাতনী বিতর্কের প্রথম বক্তার কাজে যাওয়ার আগে একটা সামগ্রিক আলোচনা, সেটা হচ্ছে যে সনাতনী বিতর্কে দুইটা দল থাকে, একটা হচ্ছে পক্ষ দল এবং একটা হচ্ছে বিপক্ষ দল। প্রতি দলে তিনজন করে বক্তা থাকেন এবং সাধারণত দুইটি পর্বে বিতর্কটা হয়। একটা হচ্ছে গঠনমূলক পর্ব, এরপর তারপরে হচ্ছে যুক্তিখণ্ডন পর্ব। গঠনমূলক পর্বে প্রথমে বক্তব্য রাখেন পক্ষ দলের প্রথম বক্তা, তারপরে বিপক্ষ দলের প্রথম বক্তা, এবং পক্ষ দলের দ্বিতীয় বক্তা, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা, পক্ষ দলের দলনেতা, সবশেষে বিপক্ষ দলের দলনেতা। এরপরে গঠনমূলক পর্ব শেষ হয়। তো এই গঠনমূলক পর্বে সাধারণত প্রতিটা স্পিকার, মানে যিনি স্পিচ দিচ্ছেন বা প্রতিটা বক্তা 5 মিনিট করে সময় পান। এরপরেই আসে যুক্তি খণ্ডন পর্ব। এই যুক্তি খণ্ডন পর্বে সাধারণত 2 মিনিট করে সময় থাকে এবং প্রথমে বক্তব্য রাখেন পক্ষ দলের দলনেতা এবং তারপর বক্তব্য রাখেন বিপক্ষ দলের দলনেতা। এবং এই বিতর্কটি পরিচালনা করেন যে স্পিকার, তাকে সাধারণত সনাতন বিতর্কের সভাপতি বলে সম্বোধন করা হয়, মাননীয় সভাপতি। তো এই গেল মোটা দাগে আমাদের বিতর্কের সামগ্রিক আলোচনা। এবং সনাতন বিতর্কের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এখানে ভাষার প্রয়োগ, উচ্চারণ এবং শব্দচয়নে একটা এক্সট্রা মার্কিং রয়েছে, যা সাধারণত অন্যান্য বিতর্কে থাকে না। তো আমাদের এই বিতর্কে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমাদের শব্দচয়ন, উচ্চারণ কিংবা ভাষার প্রয়োগ অনেক সুন্দর হয়, সাবলীল হয়, যার কারণে এখানে একটা এক্সট্রা মার্কিং থাকে। এরপরে রয়েছে সম্বোধন। সাধারণত দেখা যায় যে সনাতন বিতর্কে তিনজন বক্তাই নতুন করে সম্বোধন করছেন, বারবার সম্বোধন করছেন স্পিচের শুরুতে, যেটা একটু দৃষ্টিকটু। সাধারণত প্রথম বক্তা সম্বোধন করলেই এটা মোর দেন ইনাফ, আসলে আর বাকি বক্তাদের সম্বোধন করার প্রয়োজন হয় না। এবং এই সম্ভাষণ বা সম্বোধনটুকু যথাসম্ভব ছোট রাখা সবচেয়ে সুন্দর হয়। যেমন ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারকগণ এবং যারা শুনছেন সবাইকে আমার শ্রদ্ধা অভিনন্দন শুরু করছি আজকের বিতর্কের বিষয়। তো এইভাবে শুরু করা সবচেয়ে সুবিধাজনক এবং সবচেয়ে ভালো। সম্ভাষণে অনেকে অনেক সময় ব্যয় করেন, যেটা কোনোভাবে উচিত না। দ্বিতীয়ত, অনেক সময় সম্ভাষণের আগে একটা হুক দিয়ে শুরু করা অনেকে শুরু করে এবং এটা অনেক ক্ষেত্রে ভালো। যেমন কারো বিখ্যাত ব্যক্তির কোট অথবা কোনো বিখ্যাত কবিতার লাইন, এটা দিয়ে বক্তব্য শুরু করে, যার ফলে শুরুতে একটা হুক চলে আসে। তো এইভাবেও করা যায়। এবারে সংজ্ঞায়ন। সংজ্ঞায়ন কি? সংজ্ঞায়ন হচ্ছে মূলত বিষয়ের যে টার্মগুলো রয়েছে, মোশনটার যে টার্মগুলো রয়েছে, এগুলোর বিশ্লেষণ করা। কিন্তু এটা একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে যে এই যে সংজ্ঞায়ন, এটা হচ্ছে সংসদীয় বিতর্কের মৌলিক বিষয়, সনাতনী বিতর্কের নয়। কিভাবে? সাধারণত সনাতন বিতর্কের যে মোশনটি থাকে, এটার যে টার্মগুলো রয়েছে, এটার অর্থ সামগ্রিকভাবে যা অর্থ বোঝায় সেটা নিয়ে বিতর্ক করা উচিত। এবং সেই ক্ষেত্রে পক্ষদল নিজেদের সুবিধার জন্য অনেক সময় সংজ্ঞা একটু কিঞ্চিৎ পরিবর্তন করে উপস্থাপন করতে পারে। যেমন একটা মোশন ধরি যে গণমাধ্যম গণমানুষের নয়। তো এই মোশনটার পক্ষ দলে এই যে গণমাধ্যম, এটা সংজ্ঞায়নে অনেক সময় তারা, যেমন ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া আছে, শুধু তাকেই ইনক্লুড করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই আহ, গণমাধ্যমটি আছে, এটাকে তারা ইনক্লুড করতে পারে না। এটা বাদ দিয়ে তারা এই বক্তব্য দিতে পারে যে আমরা আজকে গণমাধ্যম বলতে শুধু ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া বোঝাচ্ছি। তো এই ক্ষেত্রে এই যে এই সংজ্ঞায়নটা, এটা কিন্তু বিপক্ষ দল মানতে বাধ্য থাকে না। তো এটার কারণে সংজ্ঞায়ন, সাধারণত যে জেনারেল সংজ্ঞায়ন সেটাই করা উচিত। এবং সংজ্ঞায়ন না বলে এটাকে শুধু মোশনের কিছু অংশকে বিশ্লেষণ করা বললেও ভুল হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে সংজ্ঞা নিজেদের সুবিধার জন্য চেঞ্জ করা মোটেই উচিত না। এই সনাতন বিতর্কের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো, আমরা দেখব যে এখানে যে সাধারণত জেনারেল অডিয়েন্সকে বোঝানোর জন্য যে ব্যাপারটুকু রয়েছে সেটুকু করলেই মোর দেন ইনাফ। তো সংজ্ঞায়নে বেশি সময় নষ্ট করা যাবে না এবং সংজ্ঞা সনাতন বিতর্কের মৌলিক বিষয় নয়। গেল। তো এই গেল মোটা দাগে মূল বিষয়। এখন আসি যে প্রথম বক্তার কাজ কি। আজকে প্রথম বক্তার কাজ আলোচনার ক্ষেত্রে আমরা একটা মোশন ধরি, যেমন একটা মোশন হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। আজকে আমরা আলোচনাটা এই মোশনের আশপাশে রাখবো এবং এই মোশন থেকে আমরা বুঝবো যে কোন বক্তা কি বক্তব্য দেবেন, প্রথম বক্তা বিশেষ করে। তো প্রথমেই আসে পক্ষ দলের প্রথম বক্তা, তার কাজটি কি? তিনি আসেন, যথাসম্ভব ছোট একটা সম্ভাষণ দিয়ে শুরু করতে পারেন। মানুষ সভাপতি, সরি স্পিকার না কিন্তু সভাপতি, মানুষ সভাপতি, বিজ্ঞ বিচারকগণ এবং যারা শুনছেন সবাইকে শ্রদ্ধা অভিনন্দন শুরু করছি। এই ধরনের একটা ছোট সম্ভাষণ দেওয়া উচিত। কিন্তু লক্ষ্য রাখতে হবে বাকি বক্তারা যেন সম্ভাষণে অনেক বেশি সময় নষ্ট না করে।
বাকি বক্তারা ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এই বলে বক্তব্য শুরু করতে পারে। তো এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে প্রথম বক্তা, পক্ষ দলের প্রথম বক্তা বা দ্বিতীয় দলের বিপক্ষ দলের প্রথম বক্তা, এদের মূল কাজই হলো বিষয় বিশ্লেষণ এবং দলীয় অবস্থান সুস্পষ্ট করা। সংজ্ঞানটা কিন্তু সংজ্ঞায়নে বলা যায় এটাকে, কিন্তু সংজ্ঞায়নে যেভাবে কিছু টার্ম চেঞ্জ করে উপস্থাপন করা হয় নিজেদের সুবিধার জন্য, এটা এখানে করা যাবে না। তো এখানকার সংজ্ঞায়নের মূল উদ্দেশ্য থাকবে যে অডিয়েন্স কিংবা যেই জাজ বা বিচারকরা যারা বসে আছেন তাদেরকে বিষয়টার একটা ধারণা দেওয়া। যেমন এই জায়গায় শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে। এই জায়গায় প্রথমে পক্ষ দলের প্রথম বক্তা আসবেন, তিনি যে কাজটি করবেন সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা কি এটার একটা বিশ্লেষণ দিয়ে যাবেন ছোট করে। এরপর সংস্কার বলতে আসলে কি বোঝাচ্ছি, এরপরে আসে দুর্নীতিমুক্ত দেশটা দেখতে কেমন, দুর্নীতিমুক্ত দেশ কি। এই যে তিনটা বিষয় বিশ্লেষণ পক্ষ দলের প্রথম বক্তা করবেন। এবং এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন যে শিক্ষা ব্যবস্থা আসলে জেনারেলি যা বোঝায়, যেন তার বিশ্লেষণে সেটা তাই বোঝায়। ও যেন তিনি মোশনটাকে সংকোচন না করেন, শিক্ষা ব্যবস্থার সংজ্ঞাটা সংকোচন না করেন নিজেদের সুবিধার জন্য, এটা লক্ষ্য রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমাদেরকে এটা বুঝতে হবে যে সংজ্ঞাটা গেল, এরপর বিশ্লেষণ করতে হবে যে আসলে মোশনটা আমাদের কি বোঝাচ্ছে। দেখেন এই জায়গায় শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে, এই মোশনটা মোটা দাগে এটাই বোঝায় যে আসলে আমাদের দেশের একটা তৃতীয় বিশ্বের দেশ, এই দেশের যে দুর্নীতি একটা অনেক বড় সমস্যা। তো আমরা যদি চাই যে এই দুর্নীতিটা দূর করতে, এটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে, তাহলে আমাদের প্রথম কাজটা হবে এবং প্রধান কাজটা হবে যে শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা করতে হবে। এই পরিবর্তনের মাধ্যমে আমরা দেশ থেকে দুর্নীতি দূর করব। তো সংজ্ঞানের জন্য তাকে একটা লাইন, একটা মেইন স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে যেতে হবে যে আজকে আমরা বিতর্কে এই ব্যাপারটি বুঝাচ্ছি বা আমরা আজকে এই বিষয়ের পক্ষে কথা বলছি। এটা গেল দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হবে তার আর্গুমেন্ট স্থাপন করা। যে মানুষ স্পিকার, সরি আমার বাবা মানে স্পিকার বেরোয় যাচ্ছে, কিন্তু আসলে এটা মাননীয় সভাপতি হবে। তো এরপরে তার কাজ হচ্ছে যে এই বিষয়টির পক্ষে তাদের যে আর্গুমেন্টগুলো আছে, যে যুক্তিগুলো আছে, সেই যুক্তিগুলো স্থাপন করা। আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে এই যুক্তি স্থাপন করা যথাসম্ভব কম রাখা সবচেয়ে বেশি ভালো। সেক্ষেত্রে আমরা দেখি যে যখন আমরা মোশন পাবো বা মোশন আমরা দেখি, তখন আমরা ফার্স্টে কাগজে লিস্ট করব যে আমাদের মোশনের পক্ষে যুক্তিগুলো কি কি। আসলে প্রথমে মোশনটা আমরা বুঝে নেব আসলে জেনারেলি মোশনটা কি বোঝাচ্ছে। এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে আলোচনা করার পরে যখন আমরা স্ক্রিপ্ট রাইটিংয়ে যাব, তখন আমাদেরকে একটা সাদা পাতা নিব, এরকম একটা সাদা পাতা নিব। এই সাদা পাতায় আমরা প্রথমে আমাদের যে মাথায় যুক্তিগুলো আসবে, এই যুক্তিগুলো লিখে নেব যে কী কী কারণে আসলে শিক্ষা ব্যবস্থা সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে। তো এই ব্যাপারগুলো লিখব। লেখার পরে যে এই যুক্তিগুলো আসবে, এই যুক্তিগুলোকে দেখা যাবে যে হয়তো 7-8টা যুক্তি আসছে, 7-8টা মূল পয়েন্ট আসছে। দেখা যাবে যে একটা মূল পয়েন্ট আরেকটা মূল পয়েন্টের বিশ্লেষণের মধ্যে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওটা আলাদা করে মূল পয়েন্ট হিসেবে দেওয়া উচিত না। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে বিতর্কের ক্ষেত্রে সাধারণত সবচেয়ে যত কম যুক্তি দেওয়া যায়, 3টা যুক্তি, কিন্তু রিজনিং অনেক স্ট্রং হতে হবে। রিজনিং কি, এই যে আর্গুমেন্টটা যে আমি দিলাম, এই যুক্তিটা যে দিলাম, এই কথাটা যে বললাম, এটা কেন বললাম। যদি 7টা যুক্তি হয় সেক্ষেত্রে এটাকে 3টা যুক্তিতে করা ভালো। কিভাবে, অন্য একটা যুক্তি আমরা দেখবো যে এটা কোনো অন্যভাবে ওইটার মধ্যে ঢুকে যাচ্ছে আরেকটা যুক্তির ভিতরে, আমরা আসতেছি। তো সেই ক্ষেত্রে তথ্য উপাত্তটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই যে বললাম যে সনাতনী বিতর্কে তথ্য উপাত্তটা আমাদেরকে খুব ভালো মতো দেখাইতে হবে। তো এখন আসি আজকের এই বিতর্ক যে শিক্ষা ব্যবস্থা সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে, এই বিষয়টার পক্ষে প্রথম পক্ষ দলের প্রথম বক্তা যখন আসবে, তিনি ফার্স্টে বিষয়টির বিশ্লেষণ করবেন, সংজ্ঞায়ন যাকে বলি আমরা, যেন সংকোচন না করেন এমন একটা সংজ্ঞান দিতে হবে। এই সংজ্ঞান দেওয়ার পরে তার তিনি মোশনটার একটা জেনারেল লাইন বলবেন যে আসলে মোশনটা কী বুঝাচ্ছে, আজকে মোশনটা কিসের পক্ষে কথা বলছে। ঠিক আছে, এরপরে আমরা গিয়ে তার যুক্তি উপস্থাপন করবো যে কেন আমরা বলছি যে শিক্ষা ব্যবস্থা সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে। এই ক্ষেত্রে যে 3টা পয়েন্ট আমি ভাবলাম, তার মধ্যে একটা হইতে পারে যে নৈতিক মূল্যবোধের প্রকৃত প্রতিফলন হয়। এখানে কীভাবে নৈতিক মূল্যবোধের প্রতিফলন হয়, যখন আমরা শিক্ষা ব্যবস্থা সংস্কার করব, তখন দেখা যাবে যে এই যে আমাদের যে ছোটবেলা থেকে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে এই যে দুর্নীতির ব্যাপারে একটা সচেতনতা তৈরি হবে, একটা প্রকৃত প্রতিফলন তৈরি হবে। তারা ছোটবেলা থেকে দুর্নীতি ঘৃণা করা শিখবে। এর ফলে কী হবে, এর ফলে লং রানে আমরা চিন্তা করলে দেখব লং রানে কিন্তু দেশটা দুর্নীতিমুক্ত হচ্ছে। দ্বিতীয় একটা পয়েন্ট হচ্ছে যোগ্যতা ভিত্তিক
নিয়োগ এবং মেধার মূল্যায়ন হবে। কিভাবে হবে? যখন আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে পারবো, তখন এই যে যারা দুর্নীতি কোথা থেকে হয়, দুর্নীতি মেইনলি হয় সচিবালয় থেকে বা ব্যুরোক্রেসি থেকে। এই ব্যুরোক্রেসিতে যারা যায় তারা কিন্তু শিক্ষার মাধ্যমে খুব ভালো রেজাল্ট করেই যায়। তার মানে কি, আমরা যখন শিক্ষা ব্যবস্থা সংস্কার করব, তখন এই শিক্ষাটা আসলেই কাজে লাগবে। তার মানে তার কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে। এর ফলে কি হবে? এর ফলে তারা যখন ব্যুরোক্রেসিতে যাবে, কিংবা তারা যখন আমলাতন্ত্রে যাবে, তারা যখন প্রশাসনে যাবে, এই প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সৎ থাকবে। কেন? কারণ তারা প্রকৃত শিক্ষাটা পাইছে। এইভাবে যুক্তিগুলো দেখাতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে জবাবদিহিতা এবং সচেতন, জবাবদিহিতা সচেতন নাগরিক। নাগরিক যখন সচেতন হবে, তখন তার মধ্যে একটা জনসচেতনতা তৈরি হবে। তার সে চাবে, স্বচ্ছতা চাবে, রাষ্ট্রের প্রতিটা মাধ্যমে স্বচ্ছতা চাবে, প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা চাবে, বিচার বিভাগে স্বচ্ছতা চাবে। তার মানে কি, এর ফলে জনগণ একদিক দিয়ে সচেতন হচ্ছে, আবার তাই এর ফলে রাষ্ট্র বাধ্য থাকতেছে জবাবদিহিতা করতে। এই যারা এই ব্যুরোক্রেসিতে আছে, আমলাতন্ত্র আছে, তারা বাধ্য থাকতেছে এই জবাবদিহিতাগুলো তাদের জানাইতে। এটা গেল মূল 3টা পার্ট। তার মানে কি, নৈতিক মূল্যবোধের প্রকৃত প্রতিফলন, যোগ্যতার ভিত্তিক নিয়োগ, নিয়োগে মেধার মূল্যায়ন, এবং জবাবদিহিতা, সচেতনতা নাগরিকের মধ্যে। তো পক্ষধরের প্রথম বক্তার মূল কাজই হবে যেন এই 3টা, যে মূল 3টা আর্গুমেন্ট আছে, এই 3টা আর্গুমেন্ট বলে যায়। এটা হচ্ছে মূল কাজ। যে আজকে আমরা যেই 3টা কারণের জন্য বিতর্কটি করছি বা বিতর্কের পক্ষে অবস্থান করছি, তা হলো এই 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 এটা গেল পক্ষ দলের প্রথম বক্তার মূল কাজ। তো এই আর্গুমেন্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তার হাতে যদি আরও সময় থাকে, সেই ক্ষেত্রে তাকে তথ্য উপাত্ত দিয়ে এবং বিশ্লেষণ করে যেতে হবে। যে আমি যখন বললাম, দেখেন, ফার্স্ট অফ অল আসলাম, সংজ্ঞায়ন করলাম, বললাম যে বিতর্কটার বিষয়টা আসলে এইটা বুঝাইছে। আজকে আমরা পক্ষে অবস্থান করছি এই কারণে। গেল। এখন সময় আছে, সময় থাকলে তখন কি করতে হবে? এই যে একটা আর্গুমেন্ট, 3টা আর্গুমেন্টের প্রথম আর্গুমেন্টে যাইতে হবে, তাকে সেটা বিশ্লেষণ করতে হবে। দেখেন মানুষ স্পিকার, নৈতিকতা মূল্যবোধের প্রকৃত প্রতিফলন আমরা বলছি, কেন বলছি? কারণ এই যে যেটা বললাম, শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সচেতন হবে, এটার বিরুদ্ধে, দুর্নীতিকে ঘৃণা করতে শিখবে, যার ফলে লং রানে দেশটা দুর্নীতিমুক্ত হবে। এইটা খুব সুন্দর করে বিশ্লেষণ করে বলতে হবে। এবং এরপর যদি তার সময় শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে তার সে বলতে হবে যে আমার বাকি যে আর্গুমেন্টগুলো রয়েছে তা আমার দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বিশ্লেষণ করে যাবেন, তার পক্ষে যুক্তি দিয়ে যাবেন। তার মানে সে দলীয় অবস্থান স্পষ্ট করলো, এবং তারপরে যেই বাকিদের কাজ, সে কাজগুলো উপস্থাপন করে গেল। এবং প্রশ্ন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে আসলে প্রশ্ন করতে হবে। যেমন বলতে হবে যে দেখেন, আজকে যখন আমরা এতগুলো কথা বললাম, তাহলে আমরা জানতে চাই আসলে এর বাইরে কোন প্রক্রিয়ায় আসলে দুর্নীতিমুক্ত করা সম্ভব। আসলে প্রশ্নটা পক্ষধর প্রথম বক্তা থেকে হয় না, এটা সাধারণত বিপক্ষের প্রথম বক্তা প্রশ্নটি করে, আমরা যাবো সেখানে। তো এই গেল মোটা থেকে পক্ষধরের প্রথম বক্তার কাজ। তো প্রথম আবার এই সামারি করি, পক্ষধরের প্রথম বক্তার মূল কাজ হচ্ছে আসলো তিনি বিষয়টি সংজ্ঞায়ন করবেন। সংজ্ঞায়ন কিন্তু চিপানো যাবে না, আমরা সংকোচন করা যাবে না, যেটা জেনারেল সংজ্ঞায়ন সেটাই রাখতে হবে। সংজ্ঞায়ন করবেন এবং বিতর্কের মোশনটা আসলে কোন জায়গায়, বিতর্কটা কোন জায়গায়, এই ব্যাপারটা স্পষ্ট করবেন। এরপরেই আমরা আজকে পক্ষে অবস্থান করছি এই 3টা কারণে, এই আর্গুমেন্টগুলো দিয়ে যাবেন। ফার্স্টে 3টা আর্গুমেন্ট শর্টে তিনি বলে যাবেন যে আচ্ছা আমরা এই কারণে বিতর্কের পক্ষে অবস্থান করছি। এরপর যদি সময় থাকে তাহলে তাকে যুক্তিতে যাইতে হবে, বিশ্লেষণ করতে হবে যে আমরা প্রথম আর্গুমেন্টটা ছিল এটা, এটা কেন আমরা বলছি, এটার কারণ দেখাতে হবে। এইভাবে ব্যাপারগুলো বলতে হবে এবং সবশেষে বলে যাইতে হবে যে বাকি বিষয়গুলো আমার দ্বিতীয় তৃতীয় বক্তা বিশ্লেষণ করে দিয়ে যাবে। তো এই জায়গায় একটা প্রক্রিয়া আছে, তথ্যপত্র তো দিবই, তার পাশাপাশি একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে আর টেকনিক, ARE, আর্গুমেন্ট, রিজনিং, এক্সাম্পল। এটা সাধারণত 3জন বক্তার ক্ষেত্রেই খাটে। কিভাবে খাটে? আর্গুমেন্ট, রিজনিং, এক্সাম্পলটা কি? ফার্স্ট অফ অল, আসেই কোনো কথা ক্লেম করা যাবে না। এই আমাদের বিতর্কের সমস্যাগুলো হলো যে বিতর্কে সাধারণত জাজ আপনার প্রতিটা কথায় মনোযোগ দিতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে জাজদেরকে বা বিচারকদেরকে বা সভাপতিকে স্পুন ফিড করাইতে হবে। যে মানুষ সভাপতি, দেখেন আজকে আমরা প্রথম আর্গুমেন্ট ছিল যে নৈতিকতা মূল্যবোধের প্রকৃত প্রতিফলন। এই যে আর্গুমেন্টটা এটা হলো আর্গুমেন্টেশন। এরপর হচ্ছে রিজনিং, আমরা কেন বলছি নৈতিকমূলক প্রকৃত প্রতিফলন দরকার, কেন দরকার? কারণ আমরা যখন ছোটবেলা থেকেই একটা মানুষ দুর্নীতি ঘৃণা করা শিখবে, যখন এত বড় একটা ব্যবস্থায় শিক্ষার্থীরা দুর্নীতিকে ঘৃণা করা শিখবে, দুর্নীতির বিপক্ষে জানা শিখবে এবং দুর্নীতির ক্ষতিকর দিকগুলো জানা শিখবে, এবং শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কারণে তাদের মধ্যে দুর্নীতির বিপক্ষে একটা প্রতিরোধ তৈরি হবে। এর ফলে কি হবে? এর ফলে যখন আমরা লং রানে চিন্তা করবো, আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে এই যে একদম এই যে দুর্নীতির যে মূল সমস্যা, এই সমস্যাটা মূলে আঘাত করবে এই ব্যাপারটি, এবং গোড়া থেকে এই দুর্নীতি মুক্ত একটা দেশ তৈরি হবে। এইভাবে
আর্গুমেন্টেশনের পর রিজনিং দিতে হবে যে এই কারণে। শুরুতে যখন আমরা কাগজে নোটগুলো করলাম যে এই যে এতগুলো যুক্তি, 7টা যুক্তি হয়েছে, তখন দেখা যাবে যে কোনো একটা যুক্তি ওর একটা মূল যুক্তি রিজনিংয়ের মধ্যেই ঢুকে যাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আমাদের স্ক্রিপ্টটা সাজাতে হবে, তো এইভাবে রিজনিং দিতে হবে, সেটা এক্সাম্পল দিতে হবে, উদাহরণ দিতে হবে। দেখেন মানুষ স্পিকার আজকে উদাহরণ দিতে হবে, যেমন সুইজারল্যান্ডের মধ্যে একটা দেশে দুর্নীতি নাই, কেন দুর্নীতি হয়? কারণ ওদের শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন নেই। উদাহরণ দিতে হবে, মানে ফার্স্টে আর্গুমেন্ট, রিজনিং, এক্সাম্পল, এই প্রক্রিয়া আমাদের বিতর্কগুলো করতে হবে। এটা হলো পক্ষ দলের প্রথম বক্তার কাজ মোটা থাকে। এরপর আসে বিপক্ষ দলের দলনেতার কাজ। সেই ক্ষেত্রে বিপক্ষ দলের প্রথম বক্তার কাজ, বিপক্ষ দলের প্রথম বক্তা আসেও তিনি তার আর্গুমেন্টগুলো দিবেন, প্রথম বক্তা আসে সংজ্ঞায়ন করতে পারেন। সেই ক্ষেত্রে যদি প্রথম পক্ষ দলের প্রথম বক্তা যদি সংজ্ঞানটা করে দেন ঠিকঠাকভাবে, সেই ক্ষেত্রে সংজ্ঞান যদি সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে বিপক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞানটা বিশেষ দরকার নাই, চাইলে করতেও পারে, যদি সেই ক্ষেত্রে পক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞানটা চিপায় বা সংকোচন করে। ঠিক আছে? তো কিভাবে, যে গণমাধ্যমের, কিছুক্ষণ আগে গণমাধ্যমের কথা বললাম, যে গণমাধ্যমে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনক্লুড করে নেই পক্ষ দল এর প্রথম বক্তা, তখন এই বিপক্ষ দলের প্রথম বক্তা আসে, তার এই যে সংজ্ঞানটা আছে এটা কোশ্চেন করবে, যে দেখেন আজকে যখন তারা গণমাধ্যমের এই ব্যাপারটা মিস করে যায়, তখন আজকে আমাদের নতুন সংজ্ঞান আছে, একটা নতুন বিশ্লেষণ, সেটা হচ্ছে যে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে গণমাধ্যমের মধ্যে ইনক্লুড করছি। তো যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে সংজ্ঞান করার কোনো প্রয়োজন নেই, যদি সমস্যা থাকে সেক্ষেত্রে নতুন করে বিপক্ষ দলের প্রথম বক্তাকে সংজ্ঞানটি করে যাইতে হয়, এবং বিচারক বা সভাপতিকে দেখা যেতে হয় যে কেন তার সংজ্ঞানটা অধিক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? গেল। এরপরে বিপক্ষ দলের প্রথম বক্তার কাজ পক্ষ দলের দলনেতার মতোই আর্গুমেন্ট দেওয়া এবং দলীয় অবস্থান সুস্পষ্ট করা। এই জায়গায় বিপক্ষ দলের প্রথম বক্তার আরেকটা এক্সট্রা কাজ থাকে, সেটা হচ্ছে যে তাকে প্রথম পক্ষ দলে যে প্রথম বক্তা যে আর্গুমেন্টগুলো দিয়েছে সেই আর্গুমেন্টগুলো ভাঙতে হয়। আজকে বিষয়টার দিকে যদি তাকাই, যেমন শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে, এই ক্ষেত্রে পক্ষ দলের যে 3টা আর্গুমেন্ট দিয়েছে, বিপক্ষ দল আসবে প্রথমে, সংজ্ঞানের সমস্যা যদি না থাকে তাহলে ডাইরেক্ট দলীয় অবস্থান সুস্পষ্ট করবে। এবং স্পিকার মানে সভাপতি, আজকে বিতর্কের বিষয় এই, আজকে আমরা এটার বিপক্ষে অবস্থান করছি, এবং আজকের বিপক্ষে অবস্থানের কারণটা ব্যাখ্যা করবে যে কী কারণে বিপক্ষে অবস্থান করছি, এবং শেষে যে আমরা মনে করি আজকে যে শিক্ষা ব্যবস্থার সংস্কার দুর্নীতিমুক্ত দেশ করতে পারবে না, যে প্রধান উপায় সেই দুর্নীতিমুক্ত হবে দেশটা, এটা হচ্ছে আইনের যথাযথ প্রণয়ন এবং প্রয়োগ। বিপক্ষ দলের স্ট্যান্ড পয়েন্ট হয়ে গেল, বিপক্ষ দলের প্রথম বক্তা আসে, সংজ্ঞান করতে পারে, এরপরে তাকে দলীয় অবস্থান সুস্পষ্ট করে যেতে হবে। এরপরে তাকে বলতে হবে যে আজকে আমরা যে আইনের প্রয়োগ এবং প্রণয়ন বলছি তার মূল 3টা কারণ কি, মূল 3টা আর্গুমেন্ট। এক্ষেত্রে মূল 3টা আর্গুমেন্ট হতে পারে যে দেখেন আজকে যখন আইনের প্রয়োগ ও প্রণয়ন হবে তখন সেই ক্ষেত্রে এবং ভীতির সৃষ্টি হবে, আইন যথাযথভাবে প্রয়োগ এবং প্রণয়ন হলে কী হবে, যারা অন্যায় করতেছে, দুর্নীতি করতেছে, তাদেরকে জেলে ভরানো হবে বা তাদের যথাযথ শাস্তি হবে। এই শাস্তি হওয়ার ফলে কী হবে, এই যে অপরাধের একটা ভীতি সৃষ্টি হবে, এই ভীতি সৃষ্টি হওয়ার কারণে যে দুর্নীতি অলরেডি এক্সিস্ট করতেছে এই দুর্নীতিগুলো আর এক্সিস্ট করবে না, অনেকে ভয় আর দুর্নীতি করতে চাবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বিতর্কটা হয় তখন আসলে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি একটা দেখা যায়। এই বিচারহীনতার কারণে কেউ আসলে ভয় পায় না। আপনি যত শিক্ষার কথা বলেন, কেউ একজন শিক্ষিত ব্যক্তিও যদি শিক্ষায় শিক্ষিত হয়, সেও কিন্তু এই বিচারহীনতার কারণে একটা যে সংস্কৃতি আছে যে আমি যদি দুর্নীতি করি তো আমি পার পেয়ে যাবো, আমার সমস্যা হওয়ার কথা না, তার ফলে কি হবে, তার ফলে আসলে কাজ হচ্ছে না, দুর্নীতি উদ্দেশ্য হচ্ছে না। সেক্ষেত্রে আইনের যথাযথ যখন প্রয়োগ করবে তখন মানে এই বিচারহীনতার সংস্কৃতিটা দূর হবে, তার ফলে তার মধ্যে ভয় আছে যে না, এখন তো বিচার হচ্ছে, বিচার হয়, আমি অন্যায় করলে আমি শাস্তি পাবো, এই সংস্কৃতি দূর হবে, যার ফলে দেশটা দুর্নীতি মুক্ত হবে। দ্বিতীয়ত, জবাবদিহিতা নিশ্চিত হবে, আইনের যথাযথ প্রয়োগ প্রণয়ন হইলে এই যে জবাবদিহিতার একটা ব্যাপার থাকে, যে আইনের প্রণয়নের কারণে এরা বাধ্য থাকবে জবাবদিহি করতে, এই বিচার বিভাগকে কিংবা আইন বিভাগকে বাধ্য থাকবে জবাবদিহি করতে। তার মানে কি, এই যে 3টা আর্গুমেন্ট দিল, এবং এই আর্গুমেন্টগুলো এমন হইতে হবে যেন ভাঙতে না পারে পক্ষদল, কিংবা ভাঙতে পারলেও তার কাউন্টার আর্গুমেন্টস যেন রেডি থাকে। এইভাবে 3টা আর্গুমেন্ট দিবে। এর আগে আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে যে পক্ষদল যে 3টা আর্গুমেন্ট দিল এই আর্গুমেন্টগুলো ভাঙতে হবে,
যখন তারা এই যেমন যদি আমি হইতাম বিপক্ষ দলের প্রথম বক্তা তাহলে প্রথম তাদের পয়েন্টটা ছিল যে নৈতিকতা মূল্যবোধের প্রকৃত প্রতিফলন। তখন আমার এই জায়গায় আর্গুমেন্ট হতো যে দেখেন অলরেডি বাংলাদেশের যেই বাংলাদেশের মতো একটা দেশের যেই ব্যুরোক্রেসিতে সমস্যা, এখানে কিন্তু যথেষ্ট শিক্ষিত ব্যক্তিরা যায়, কিন্তু এই জায়গায় সিস্টেম তাদেরকে বাধ্য করে দুর্নীতি করতে। যার ফলে কী হয়, তারা শিক্ষায় শিক্ষিত হয়েও নৈতিক এবং মূল্যবোধ থাকলেও তারা এই সিস্টেমের কাছে বাধ্য থাকার কারণে তারা আজকে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তার ফলে কি শিক্ষা কোনোভাবে কাজে লাগতেছে না। দ্বিতীয়ত যোগ্যতা ভিত্তিক নিয়োগ এবং মেধার মূল্যায়ন তাদের দ্বিতীয় পয়েন্ট ছিল। এই ক্ষেত্রেও একই যুক্তি কাজ করে যে দেখেন আসলে এই জায়গায় যদি যোগ্যতা ভিত্তিক নিয়োগ হয়, একটা বিচারহীন সংস্কৃতি আছে এই জায়গায়, এরপরে এই জায়গায় সিস্টেমের কারণে দুর্নীতি করতে বাধ্য থাকে অনেকে, এবং এই জায়গায় পলিটিক্যাল পাওয়ার অনেক বেশি এক্সক্লুসিভ, অনেক বেশি কাজ করে। কারণ পলিটিক্যাল পার্টির আন্ডারে থাকতে বাধ্য করে, মানে সরকারের যে পলিটিক্যাল পার্টি থাকে তারা কোনো না কোনোভাবে দুর্নীতি আইনকে ইউজ করে নিজের কারণে। যার ফলে কি আইনটা যখন স্ট্রং হবে তখন তারা এটা করতে পারবে না। তার ফলে এই যে লং রানে আপনার শিক্ষা ব্যবস্থা সংস্কার হইলেও এটা ঠিক হয়ে যাবে, না হইলেও ঠিক হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো ভাঙতে হবে। তো এই ছিল মোটা দাগে প্রথম বক্তার কাজ। আবারও একটা সামারি দিই, সেটা হচ্ছে প্রথমেই প্রথম বক্তা আসবেন পক্ষ দল প্রথম বক্তা আসে, তিনি সম্বোধন করবেন, এরপর সংজ্ঞায়ন করবেন, দলীয় অবস্থান সুস্পষ্ট করে যাবেন এবং আজকের বিতর্কটা কোন জায়গায় সেই ব্যাপারগুলো স্পষ্ট করে যাবেন যে আজকে বিতর্কের মূল জায়গাটা হচ্ছে এটা। এরপরে তিনি দলীয় অবস্থান সুস্পষ্ট করবেন। এরপরে তিনি মূল তিনটা আর্গুমেন্ট উপস্থাপন করবেন যে আজকে আমরা পক্ষে অবস্থান করছি এই তিনটার কারণে। এরপর সময় থাকলে তিনি বিশ্লেষণে চলে যাবেন সরাসরি তথ্যপাত্রর মাধ্যমে, যুক্তির মাধ্যমে, ওই যে বললাম আর্গুমেন্টেশন, রিজনিং, এক্সাম্পল, এর মাধ্যমে তিনি শুরু করে দেবেন। এরপর সবশেষে কাজ হবে যে তিনি সব শেষ করতে পারবেন না অবশ্যই, এটার কারণে তিনি বলে যাবেন যে আমার দ্বিতীয় তৃতীয় বক্তা আসি এই দুইটা আর্গুমেন্টে বিশ্লেষণটা করে দিয়ে যাবেন। প্রথম বক্তার কাজ। এরপরে বিপক্ষ দলের প্রথম বক্তা আসবেন, সংজ্ঞায়ন যদি তিনি ভুল করে থাকেন কিংবা সংজ্ঞায়ন যদি যথাযথ না মনে হয় সেক্ষেত্রে সংজ্ঞায়ন আবার নতুন করে করতে পারেন। যদি ঠিক মনে হয় তাহলে করার দরকার নেই, তিনি সরাসরি দলীয় অবস্থান সুস্পষ্ট করবেন যে আজকে বিতর্কের জায়গাটা এটা, এবং আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ হবে না। তাহলে কিসের মাধ্যমে হবে? আমরা মনে করি আইন যথাযথ আইন প্রয়োগ এবং প্রণয়নের মাধ্যমে হবে। দলীয় অবস্থান সুস্পষ্ট করলেন। এরপরে ভাঙতে হবে তাদের, যে দেখেন আজকে যখন তারা এই যে এই তিনটা আর্গুমেন্টের কথা বলে তখন আসলে এই তিনটা আর্গুমেন্ট টিকে না বাংলাদেশের প্রেক্ষাপটে, এই কারণগুলোতে টিকে না। তখন এরপরে তিনি তাদের আর্গুমেন্টকে, তাদের ফ্রেমওয়ার্কটা উপস্থাপন করবে যে এই যে আজকে আমরা যখন শিক্ষা ব্যবস্থার দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলি তখন আসলে এই যে আইনের প্রয়োগ কিভাবে কাজ করে তিনটা আর্গুমেন্ট দেবেন, এবং এই তিনটা আর্গুমেন্টকে তাদের যে আর্গুমেন্টগুলো আছে তার সাথে রিলেট করার চেষ্টা করবেন। যে তারা যখন এটা কথা বলে এটা টিকে না, কিন্তু আমরা যখন এটা কথা বলি এটা টিকতেছে তাদের সাথে যাচ্ছে। যেমন তারা নৈতিক এবং মূল্যবোধের প্রকৃত প্রতিফলন বলে, কিন্তু এটা আসলে কাজ করে না কেন? কারণ সিস্টেম এরকম। যখন আইনের প্রয়োগ প্রয়োজন হবে তখন সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। এই সিস্টেমটা চেঞ্জ হওয়ার কারণে তার ফলে তারা যখন নৈতিক এবং মূল্যবোধের প্রকৃত প্রতিফলন হবে তারা ঠিকভাবে সেটা কাজ করতে পারবে, কিন্তু এই জায়গায় প্রতিফলন হইলেও কাজ করতে পারে না। তো এইভাবে তাদের আর্গুমেন্ট ভাঙে এরপরে নিজেদের আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে, এবং তারপর সময় থাকলে ভ্যালিডেশন করে যেতে হবে। তো এই ছিল মোটা দাগে সনাতনী বিতর্কের প্রথম বক্তার কাজ, পক্ষ দল এবং বিপক্ষ দল। এবং সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রক্রিয়াটা যেন সেম থাকে, আর্গুমেন্ট, রিজনিং, এক্সাম্পল। এবং বিতর্কে সরাসরি কোনো ক্লেইম করা যাবে না আনলেস আপনি ওটা রিজনিং নিয়ে দেখাতে পারতেছেন। মানে জাস্ট শুধু ক্লেম করলে বা ফ্ল্যাগ পোস্টিং করলে হবে না, আপনাকে দেখা যেতে হবে যে এই যে এইটার কারণে আমি এই কথাটা বলতেছি, বা এই যে কথাটা বললাম এটার কারণ হচ্ছে এই। এর ফলে কী হবে? এর ফলে আপনি যেই একটা আর্গুমেন্টও দেন ওই আর্গুমেন্টটা অনেক স্ট্রং হয়ে যায়, যার ফলে বিপক্ষ দল বা অপোনেন্ট এটা ভাঙতে পারে না। তো সবসময় মনে রাখবেন যে এই বিতর্কটাতে আর্গুমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর্গুমেন্ট দেওয়ার পরেই তারপরেই আপনাদেরকে এক্সাম্পল, রিজনিং দিতে হবে। তো এইভাবেই সাধারণত প্রথম বক্তা কাজগুলো করে থাকেন। সবাইকে ধন্যবাদ। দ্বিতীয় এবং দলনেতার কাজগুলো আমার টিএসএস এর নেক্সট মেম্বার সম্ভবত জাবের হোসেন নাবিল তিনি ব্যাখ্যা করে যাবেন। ধন্যবাদ।